বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি রাজবাড়ী সরকারি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিমায়ত হোসেন মোল্লা, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই মুহূর্তে তোমাদের সাথে পরিসংখ্যান বিষয়ের তৃতীয় অধ্যায় কেন্দ্রীয় প্রবণতা যে বিষয়টি, তা থেকে প্রচুরক অর্থাৎ মোড, এই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে তোমরা এই কেন্দ্রীয় প্রবণতা সংক্রান্ত অধ্যায়ে যে সমস্ত তাত্ত্বিক বিষয় রয়েছে তার আলোচনা তোমরা ইতিমধ্যে দেখেছ এবং সে সম্পর্কিত যে জ্ঞান আমি আশা করি সেটা তোমাদের হয়েছে। তো আমি আজ তোমাদের প্রচুরক বিষয় সংক্রান্ত যে সমস্ত তাত্ত্বিক বিষয় তা আমি আলোচনা করব না। আজকে আমি এই প্রচুরক সংক্রান্ত যে সমস্ত গাণিতিক সমস্যা থাকে সে সমস্ত গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করতে হয় এ বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং গাণিতিক সমস্যা সমাধান কিভাবে করতে হয় তা আমি তোমাদের দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার সাথে খাতা কলম নিয়ে অনলাইনে যুক্ত হও, আশা করি তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন আজকের ক্লাসে মূল আলোচ্য বিষয়ে এখন চলে যাচ্ছি। আজকে কি আলোচনা করা যায় তা আমরা এখন দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করছো যে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো প্রচুরক। এই প্রচুরক বিষয়টি আলোচনা করতে যে আমাদের যে বিষয়টি দেখা দরকার তা হলো, তোমরা ইতিপূর্বে শিখেছ যে আমরা যার প্রচুরক নির্ণয় করব এই ধরনের তথ্য কিভাবে দেওয়া থাকে। আমরা ইতিমধ্যে দেখেছি যে পরিসংখ্যানের যে তথ্য, সেই তথ্য দুভাবে সন্নিবেশিত করা থাকে। প্রথমত আনগ্রুপ এবং দ্বিতীয়ত গ্রুপ ডেটা। আনগ্রুপ ডাটা বলতে আমরা বুঝি যেটাকে শ্রেণীর মধ্যে শ্রেণীকৃতভাবে দেওয়া থাকে না, আর যে সমস্ত তথ্য শ্রেণী আকারে সন্নিবেশিত করা থাকে তাকে আমরা গ্রুপ ডাটা হিসেবে বিবেচনা করি। তাহলে আনগ্রুপ ডাটা হলো যে সমস্ত তথ্য শ্রেণী বিন্যাস আকারে দেওয়া থাকে না, সেগুলো হলো আনগ্রুপ ডাটা। আর যে সমস্ত ডেটা বা তথ্য শ্রেণী বিন্যাসকৃত অবস্থায় দেওয়া থাকে তা হলো গ্রুপ ডেটা। আমরা প্রথমে দেখব যে আনগ্রুপ ডাটা, এটা থেকে প্রচুরক কিভাবে নির্ণয় করতে হয়। তো এক্ষেত্রে আমরা দেখব যে সংখ্যাটি অধিক সংখ্যক
আমাদের এসেছে ওই সংখ্যাটাই আনগ্রুপ ডেটার ক্ষেত্রে প্রচুরক হিসাবে বিবেচিত হবে। উদাহরণ হিসেবে আমরা বিষয়টিকে এভাবে দেখতে পারি, যেমন আমাদের এখানে আনগ্রুপ ডাটা আমরা দেখিয়েছি। ধরে নাও যে তোমাকে এরকম তথ্য দেওয়া হয়েছে 5, 4, 3, 2, 7, 2, 8, 9। এই তথ্যগুলোকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই যে এর মধ্যে প্রতিটা 2 ব্যতীত অন্যান্য যে সমস্ত সংখ্যা রয়েছে তা কোনো পুনরাবৃত্তি ঘটেনি, শুধু 2 এর পুনরাবৃত্তি ঘটেছে। তাহলে আমরা দেখতে পাই যে 2 এখানে অন্যান্য সংখ্যার চেয়ে অধিকবার পুনরাবৃত্তি ঘটেছে। তাহলে এক্ষেত্রে যদি প্রচুরক নির্ণয়ের কথা বলা থাকে তাহলে আমাদেরকে বলতে হবে যে প্রচুরক হলো 2। তাহলে বিষয়টা অত্যন্ত সহজ। তাহলে আমরা এর থেকে বুঝতে পারলাম যে সংখ্যাটি আনগ্রুপ ডেটার ক্ষেত্রে যে সংখ্যাটি অধিক সংখ্যক বার পুনরাবৃত্তি ঘটবে সেই সংখ্যাটি হবে প্রচুরক। এ পর্যায়ে আমরা গ্রুপ ডেটা নিয়ে কথা বলবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্রুপ ডেটা যখন আমাদের আলোচ্য বিষয়, তখন গ্রুপ ডেটা কাকে বলে ইতিমধ্যে আমরা শিখেছি যে যে সমস্ত তথ্য শ্রেণী বিন্যাসকৃত অবস্থায় আমাদের সম্মুখে আবির্ভূত হয় বা প্রশ্নে দেওয়া থাকে তাকে আমরা গ্রুপ ডেটা হিসেবে বিবেচনা করি। তো গ্রুপ ডেটা যদি হয় সেক্ষেত্রে প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই সূত্রটি ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রচুরক সমান L প্লাস F1 ভাগ F1 প্লাস F2 ইন্টু H। এই সূত্রটাকে আবার অন্যভাবেও সংজ্ঞায়িত করা প্রকাশ করা যায়, সেটা হলো L প্লাস ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু H। তো আমি সরাসরি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে F1 প্লাস F2 দিয়ে এই সূত্রটা ব্যাখ্যা দিচ্ছি, তাহলে তোমরা খুব সহজেই বিষয়টি বুঝতে পারো। এখানে L হলো আমাদের যেই ক্লাসগুলো দেয়া থাকবে তার মধ্যে যেটা আমাদের প্রচুরক শ্রেণী হিসাবে চিহ্নিত হবে তার সর্বনিম্ন লিমিট বা সর্বনিম্নের যে মান সেটা L দ্বারা প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা বোঝানো হয়। L দ্বারা কি বোঝানো হয়? প্রচুরক শ্রেণীর নিম্ন সীমাকে L দ্বারা বোঝানো হয়। F1 এটা দ্বারা আমাদের যে প্রচুরক শ্রেণী তার যে গণসংখ্যা এবং এর পূর্ববর্তী শ্রেণীর যে গণসংখ্যা তার মধ্যস্থিত পার্থক্যকে বোঝানো হয়। F1 দ্বারা প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার মধ্যস্থিত পার্থক্যকে M1 দ্বারা বা ডেল্টা 1 দ্বারা বোঝানো হয়। F2 দ্বারা প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার মধ্যে যে পার্থক্য তাকে F2 বা ডেল্টা 2 দ্বারা বোঝানো হয়। তাহলে F2 দ্বারা প্রচুরক শ্রেণী ও পরবর্তী শ্রেণীর গণসংখ্যার
পার্থক্যকে F2 দ্বারা বোঝানো হয়। H দ্বারা শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান কে বোঝানো হয়। H দ্বারা শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধানকে বোঝানো হয়ে থাকে। তাহলে আমরা সূচক নির্ণয়ের সময় যে সূত্রটি ব্যবহার করা হয়ে থাকে, এই সূত্রের যে সমস্ত সিম্বল বা প্রতীক ব্যবহার করা হয়ে থাকে তার ব্যাখ্যা আমরা বুঝতে সক্ষম হয়েছি। এখন একটা উদাহরণকে সামনে এনে কিভাবে তা থেকে প্রচুরক নির্ণয় করা যায় আমরা সে বিষয়ে এখন দেখব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সম্মুখে আমি একটি উদাহরণ হিসেবে একটি সমস্যা নিয়ে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ যে এর শ্রেণী আমাদের যেভাবে দেওয়া হয়েছে তা হলো 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 55, 65 থেকে 65, 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইখানে লক্ষণীয় যে এই যে শ্রেণী, এই শ্রেণী প্রকাশ করার জন্য আমাদের দুটো পদ্ধতি আছে। একটি হলো ইনক্লুসিভ পদ্ধতি, আর একটি হলো এক্সক্লুসিভ পদ্ধতি। ইনক্লুসিভ মেথড এবং এক্সক্লুসিভ মেথড। ইনক্লুসিভ মেথড হলো কোন শ্রেণীর সর্বোচ্চ সীমা যদি ওই শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাহলে তাকে ইনক্লুসিভ মেথড বলা হয়। আর যদি সর্বোচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হিসেবে দেখানো হয় তাহলে তাকে এক্সক্লুসিভ মেথড বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে যে শ্রেণী দেওয়া হয়েছে তা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে প্রতিটা শ্রেণীর যে সর্বোচ্চ সীমা তা ওই শ্রেণীর মধ্যেই অন্তর্ভুক্ত। তাহলে এটাকে আমরা বলবো ইনক্লুসিভ মেথড। এরকম যদি ইনক্লুসিভ মেথড দেওয়া থাকে তাহলে যেমন মিন, মিডিয়ান, মুড এগুলো নির্ণয় করতে হলে, অর্থাৎ গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক এগুলো নির্ণয় করতে হলে আমাদেরকে এই শ্রেণীর প্রকৃত শ্রেণী বা এক্সক্লুসিভ মেথডে কনভার্ট করে নিতে হয়। তো প্রকৃত শ্রেণী নির্ণয় করার সূত্র হলো লোয়ার লিমিট থেকে 0.5 বাদ দিতে হয় এবং আপার লিমিটের সাথে 0.5 যোগ করতে হয়। তাহলে আমরা এক্সক্লুসিভ মেথড নির্ণয় করতে পারবো বা প্রকৃত শ্রেণী আমরা নির্ণয় করে নিতে পারবো। তোমরা যদি লক্ষ্য করো তাহলে 51 থেকে যদি 0.5 বা 0.5 বাদ দেওয়া হয় তাহলে 50.5 হয়। 55-এর সাথে যদি 0.5 যোগ করা হয় তাহলে 55.5 হয়। তদ্রূপভাবে 56 থেকে যদি 0.5 বাদ দেওয়া হয় তাহলে 55.5 হয়। 60-এর সাথে যদি 0.5 যোগ করা হয় তাহলে 60.5 হয়। তদ্রূপভাবে 61 এর থেকে যদি 0.5 বাদ দেওয়া হয় তাহলে 60.5 হয়। 65 থেকে 65-র সাথে যদি 0.5 যোগ করা হয় তাহলে 65.5 হয়।
66 থেকে যদি 0.5 বাদ দেওয়া হয় তাহলে 65.5 হয়। 70-এর সাথে 0.5 যদি যোগ করা হয় তাহলে 70.5 হয়। 71 থেকে 0.5 বাদ দিলে 70.5 হয়। 75 এর সাথে 0.5 যোগ করলে 75.5 হয়। তো এ থেকে তোমরা বুঝতে সক্ষম হয়েছো যে ইনক্লুসিভ মেথডে যদি শ্রেণী দেওয়া থাকে তাহলে তাকে এক্সক্লুসিভ শ্রেণীতে রূপান্তর করার যে পদ্ধতি সেটা তোমরা ইতিমধ্যে শিখতে সক্ষম হয়েছ। অর্থাৎ লোয়ার লিমিট থেকে 0.5 বাদ এবং আপার লিমিটের সাথে 0.5 যোগ করলেই আমরা পরিচিত শ্রেণী বা এক্সক্লুসিভ মেথড এর যে শ্রেণী সেটা আমরা নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যদি আমরা লক্ষ্য করি যে এই যে সমস্যাটা দেওয়া আছে এই সমস্যাটা থেকে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে তা হলো প্রচুরক শ্রেণী নির্ণয় করতে হবে। তো প্রচুরক শ্রেণী যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে আমাদেরকে গণসংখ্যা দেখতে হবে। আমরা যদি লক্ষ্য করি গণসংখ্যার দিকে তাহলে প্রথম শ্রেণীর যে গণসংখ্যা তা হলো 5, দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা 7, তৃতীয় শ্রেণীর গণসংখ্যা 3, চতুর্থ শ্রেণীর গণসংখ্যা 2, পঞ্চম শ্রেণীর গণসংখ্যা 1। তাহলে এগুলো যদি আমি বিচার করি তাহলে দেখতে পাই যে দ্বিতীয় যে শ্রেণী এই শ্রেণীর মধ্যস্থিত যে গণসংখ্যা তার মান সর্বোচ্চ অর্থাৎ 7। তাহলে আমাদের এই ক্ষেত্রে যে প্রচুরক শ্রেণী তা হলো 56 থেকে 60 বা 55.5 থেকে 60.5। আমরা লিখেছি এখানে প্রথমে আমাদেরকে প্রচুরক শ্রেণী বের করতে হবে। তাহলে আমরা দেখি 56 থেকে 60 এর গণসংখ্যা সবচেয়ে বেশি, তাই এক্ষেত্রে প্রচুরক শ্রেণী 56 থেকে 60। অর্থাৎ প্রকৃত শ্রেণী যদি আমরা বিবেচনা করি তাহলে 55.5 থেকে 60.5। আশা করি তোমরা কোনো একটা তথ্য বা গাণিতিক সমস্যা যদি তোমাদের সামনে দেওয়া থাকে তাহলে তা থেকে কিভাবে প্রচুরক শ্রেণী নির্ণয় করতে হয় তা বুঝতে সক্ষম হয়েছে। এ পর্যায়ে আমরা এখন এই সমস্যা থেকে যদি প্রচুরক নির্ণয় করতে হয় তাহলে কিভাবে নির্ণয় করতে হবে তা আমরা এখন দেখব। তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা জানি যে সূত্রে প্রথম আসছে এল। তাহলে এল এর মান হলো এই সর্বনিম্ন সীমা যেটা অর্থাৎ 56, তার মানে হলো 55.5। তাই আমাদের এক্ষেত্রে সর্বনিম্ন সীমা এল এর মান 55.5। তারপরে আমরা ফ্রিকোয়েন্সি 1 F1 যদি আমরা বের করি, F1 বা ডেল্টা 1 তা হলো এই প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা তার থেকে তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যাকে আমাদের বাদ দিয়ে বা পার্থক্য বের করে দেখা যায় 2 হয়। অর্থাৎ তোমরা যদি লক্ষ্য করো তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হলো 7 এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা হলো 5। তো 7 থেকে 5 যদি আমরা বাদ দেই তাহলে আমাদের F1 এর মান পাই 2। ঠিক একইভাবে F2 বা ডেল্টা 2 এর মান আমরা বের করব। এর মান বের করার জন্য আমাদের যে সূত্র তা হলো প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা তা থেকে আর পরবর্তী শ্রেণীর গণসংখ্যাকে আমরা বাদ দিব, তাহলে আমরা F2 এর মান পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দেখি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 7 এবং তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা 3, তার মানে 7 থেকে 3 বাদ দিব, তাহলে F2 এর মান পাবো আমরা 4। এই শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান আমরা যে 56 থেকে
60, 56 এবং 60 এর মধ্যে যদি আমরা পার্থক্য বের করি তাহলে আমরা 5 পাই, যেহেতু এটা ইনক্লুসিভ মেথড। এবং এক্সক্লুসিভ মেথডে যদি যাই আমরা তাহলে 55.5 থেকে, যেহেতু এটা এক্সক্লুসিভ সেহেতু 60.5 আমাদের বিবেচনায় আসবে না, আমাদেরকে বিবেচনা করতে হবে 59.5, অর্থাৎ 55.5 থেকে 59.5 এর মধ্যে যদি পার্থক্য করি তাহলে আমাদের এই পার্থক্যের বা শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি এর মান আসবে 5। তাহলে আমরা এখানে এইচ এর মান পেলাম 5। এখন আমরা যদি এই মানগুলোকে আমাদের সূত্রে বসাই তাহলে আমরা পাই এল এর জায়গায় 55.5 প্লাস F1 এর মান 2, F1 এর মান 2 প্লাস F2 এর মান 4 ইন্টু H এর মান 5। এখন যদি আমরা ক্যালকুলেটরে এর মান নির্ণয় করি তাহলে আমরা পাই 57.1666। তাহলে আমাদের নির্ণয় প্রচুরক 57.1666। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই সমস্যার সমাধান বুঝতে সক্ষম হয়েছ। এই পর্যায়ে আমরা আরেকটি প্রশ্ন দেখব যার শ্রেণীব্যাপ্তি 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এবং যার গণসংখ্যা দেওয়া আছে 6, 8, 10, 12, 5, 7, 2। তো প্রথমে তোমরা ইতিমধ্যে দেখেছো যে এ জাতীয় প্রবলেম যদি থাকে তাহলে আমাদের সর্বোচ্চ গণসংখ্যা দেখে প্রচুরক শ্রেণী প্রথমে নির্ণয় করতে হয়। তাহলে আমাদের এইখানে যে গণসংখ্যাগুলো দেওয়া আছে তার মধ্যে সর্বোচ্চ গণসংখ্যা 12, যা 61 থেকে 70 এই ক্লাসে অবস্থান করছে। তাহলে আমরা বলতে পারি যে এই সমস্যার ক্ষেত্রে আমাদের প্রচুরক শ্রেণী 61 থেকে 70। তাহলে এখন আমাদের এই যদি ইনক্লুসিভ মেথড থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এটাকে এক্সক্লুসিভ মেথডে রূপান্তর করতে হবে। তাহলে আমাদের এই প্রচুরক যে শ্রেণী অর্থাৎ 61 থেকে 70 এটা হয়ে যাবে, অর্থাৎ আপার লিমিট থেকে 0.5 বাদ, অর্থাৎ 60.5 থেকে লোয়ার লিমিট থেকে 0.5 বাদ এবং আপার লিমিটের সাথে 0.5 যোগ। তাহলে এখানে যদি আমি দেখি তাহলে আমাদের দেখা যায় যে একটু লক্ষ্য করো যে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে 61 থেকে যদি 0.5 বাদ দেই তাহলে আমাদের মান দাঁড়ায় 60.5 এবং 70 এর সাথে যদি 0.5 যোগ করি তাহলে আমাদের আপার লিমিট হয় 70.5। এখন এই মান যদি আমরা এই সূত্রে প্রকাশ করি বা বসাই, উপস্থাপন করি, তাহলে আমাদের এখানে মানটা দাঁড়ায় হলো 60.5। আর এখানে F1 অর্থাৎ আমাদের যেহেতু প্রচুরক শ্রেণী গণসংখ্যা 12 বা 12, তার থেকে তার পূর্বের যে গণসংখ্যা 10 আমরা বাদ দেই তাহলে F1 এর মান আমরা পাই 2। ঠিক একইভাবে আমরা যদি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বাদ দেই তাহলে আমাদের F2 এর মান পাই 7।
এবং এই হলো শ্রেণীব্যাপ্তি, যার মান আমরা যদি দেখি তাহলে তোমরা যদি লক্ষ্য করো তাহলে এখানে দেখা যায় 61 থেকে 70 এর পার্থক্য বা 60.5 হতে 70.5 এর পার্থক্য যদি আমরা দেখি তাহলে শ্রেণীব্যাপ্তি এর পরিমাণ হয় 10। এখন এই মানগুলোকে আমরা যদি এই সূত্রে বসাই তাহলে আমরা পরিচলক পেয়ে যাব। অর্থাৎ এখানে আমাদের 60.5 বসাবে। এখানে যদি তুমি 61 দিয়েও করো তাহলেও আমাদের ফলাফল সঠিক হবে, কারণ 0.5-এর জন্য রেজাল্টের খুব বেশি হেরফের হবে না। কাজে এখানে আমরা 60.5 বসাই। এখন যদি আমরা ক্যালকুলেটরে এই মান যোগ করি তাহলে আমাদের নির্ণয় উত্তর হয়ে যায় 62.7222। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই আলোচনা থেকে গাণিতিক সমস্যা বা প্রায়োগিক সমস্যা কিভাবে সমাধান করতে হয় আশা করি এ বিষয়ে বুঝতে সক্ষম হয়েছ। আশা করি এখানে আর তোমাদের না বোঝার মতো কোনো বিষয় আছে বলে আমার মনে হয় না। তারপরেও যদি কোনো বিষয়ে তোমাদের প্রশ্ন থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে মোবাইলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সকলকে।